ম্যাথজীবী। আমি আজকে তোমাদের মাধ্যমিকের ম্যাথ ক্লাস করব। মাধ্যমিক পর্ষদ যে টেস্ট পেপার আছে 2025 সালের, পেজ নম্বর হচ্ছে 440 এবং 41 নম্বর পেজের অঙ্কগুলো করব। 4 দাগের যে অঙ্কগুলো 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আসে পরীক্ষায়। চলো একদম প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো, দেখতে থাকো। সবার প্রথমে কি বলছে, এটা হচ্ছে আমাদের পেজ নম্বর হচ্ছে কত, 440 441 নম্বর পেজের কিন্তু অঙ্ক আমরা এই ক্লাসটাতে করছি। দেখো সবার প্রথমে দেওয়া রয়েছে 4-এর 1-এর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, √5 + √3 এর মান দেওয়া রয়েছে a হলে বলছে √5 - √3 এর মান কত। আমরা কি করব, এখানে আমাদেরকে যেটা দেওয়া রয়েছে আমরা এই মান থেকে আমরা এই মানটা বার করে নেব। কিভাবে করতে হবে, সবার প্রথমে আমি যদি এটাকে একটু উল্টে দিই, এটাকে লিখি যদি 1 দিয়ে লিখি, 1/√5 + √3 আমি যদি লিখি, তাহলে আমাকে ওই পাশে লিখতে হবে 1/a, রাইট। এবার আমরা পরের লাইনে বা দিয়ে এটার নিচে যেটা আছে এর করণীয় নিরাসক উৎপাদক দিয়ে উপরে এবং নিচে গুণ করব। তার মানে হচ্ছে √5 আমাকে -√3 দিয়ে গুণ করতে হবে। উপরে 1-এর সঙ্গে গুণ করলে ওটাই হবে, আর নিচে হচ্ছে √5 + √3 সঙ্গে আমার থাকবে √5 - √3। ক্লিয়ার? ওই পাশে আমাদের 1/a এটা থাকছে। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে আমাদের আসছে √5 - √3 যেটা আমাদের মান বার করতে বলছিল, আর নিচে হয়ে যাচ্ছে √5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার -√3 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। কি ব্যবহার করলাম, এখানে কিন্তু a² - b² যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করছি। ওকে, চলো আমি এর পরের লাইন এখানে করছি। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পাচ্ছি উপরে হয়ে যাচ্ছে আমাদের √5 - √3 আর নিচেই হয়ে যাচ্ছে আমাদের 5 - 3, কারণ স্কোয়ার করলে রুটটা উড়ে যাবে। তাহলে ওই পাশে হয়ে যাচ্ছে 1/a। এবার দেখো এটা কিন্তু ক্যালকুলেশন করলে 2 হচ্ছে, তাই না? তাহলে আমি পাচ্ছি এখানে √5 - √3 / 2 = 1/a। এবার আমাদের তো বার করতে বলেছে √5 - √3 মানটা, তাহলে √5 - √3 এই নিচেই 2টা এই 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2/a। অর্থাৎ এটাই কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেল। এইটুকু অঙ্ক যদি তোমরা করে আসতে পারো তোমাদের কিন্তু নম্বর দেওয়া হবে 2। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কগুলো পরপর দেখে নিই। পরের অঙ্ক দেখো, এর পরে হচ্ছে তোমার 2 দাগ। 2 দাগে কি বলছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা p n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। সবার প্রথমে এই 2 নম্বর অঙ্কটা আমরা আগে করব। ঠিক আছে, চলো 2 নম্বরের অঙ্ক যদি আমরা করি, সবার প্রথমে আমি লিখব যে মনে করি বা ধরি পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, জনসংখ্যা x জন। এবার এখানে জনসংখ্যা বৃদ্ধির হারটা দেওয়া রয়েছে, তাহলে জনসংখ্যা সমস্ত অঙ্কগুলো আমরা কিন্তু ধরে ধরে করব, পুরো ক্লাসটা দেখতে থাকো। জনসংখ্যা বৃদ্ধির হার, যেহেতু 2 নাম্বার দেওয়া হবে ওই জন্য তোমাদের কিন্তু এটা লিখে লিখে করতে হবে। এটা হচ্ছে r%, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার হচ্ছে সময়। সময়টা কি, সময়টা হচ্ছে কিন্তু n বছর। এবার মনে আছে তোমাদের যে সমূল চক্রবৃদ্ধির যেখানে সুদ যে সূত্রটা ছিল, তো সেইটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব সমূল চক্রবৃদ্ধিটা। তো এখানে যেহেতু আমাদের সমাহার বৃদ্ধির অঙ্ক, সুতরাং আমরা ডাইরেক্ট বলতে পারবো যে অতএব এখানে বলতে পারবো যে n বছর পরে জনসংখ্যা হবে = p, মানে p বলতে আমাদের x, তাহলে x × 1, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি মানে প্লাস দিতে হবে। আর মানে হচ্ছে আমাদের এখানে আর নিজেই বাই 100 পাওয়ারে কিন্তু আমাদের হয়ে যাবে
কি বলতো n হলো। এইটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, এই n বছর পরে জনসংখ্যাটা দেওয়া রয়েছে। দেখো একদম ছোট্ট করে এখানে আমরা লিখে দেবো সমান সমান p। এইবার আমাদের অঙ্কে এটা বার করতে হবে, এই x এর যে মানটা এটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে x এর যদি আমরা মান বার করি, পরের লাইনে বা দিয়ে আমরা বলতে পারবো x ইজিক্যালস টু এই পুরো যে বড় জিনিসটা আছে না, এই পুরো বড় জিনিসটা ওই পাশে চলে যাবে। তাহলে আসবে p বাই নিচেই যাবে, এরকম লেখা হবে নিচেই 1 প্লাস r বাই 100 পাওয়ারে চলে যাবে n। এইটাকে আমি একটু কায়দা করে লিখবো p ইন্টু 1 প্লাস r বাই 100 পাওয়ারে এই n যেহেতু আছে এটা মাইনাস n দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ নিচেই থাকলে এটা মাইনাস n। যদি তোমরা x এর মানে এটাও লিখে আসো না, তোমাদের নাম্বারটা কিন্তু দেওয়া হবে, হ্যাঁ। আর যদি এটা লেখো সবচেয়ে ভালো হয়। তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবার চলে এসো 3 দাগে। তোমরা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমি এবার 3 দাগ করব, তার জন্য আমি এটাকে পুরো ক্লিন করছি। 3 দাগে অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা কি বলছে এবারে। 3 দাগে অঙ্ক বলছি a প্রপোর্শনাল টু বা সমানুপাতি 1/c, আবার c প্রপোর্শনাল টু 1/b। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে এখানে a ও b এর মধ্যে সম্পর্ক হবে। তাহলে a ও b এর মধ্যে সম্পর্ক হবে, আমরা এখান থেকে পরের লাইনে বা দিয়ে লিখতে পাচ্ছি a ইজ ইকালস টু একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। তাহলে আমি ভেদ ধ্রুবকটা k1 ধরে নিলাম 1/c। আর এই পাশে এটাকে আমি লিখতে পাচ্ছি পরের লাইনে বা দিয়ে c ইজ ইকালস টু একটা k2 নেব, যেটা হচ্ছে ভেদ ধ্রুবক হিসেবে। অবশ্যই তোমরা এখানে লিখে দেবে যে k1 k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা পাশে লিখে দেবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সি এর মান হচ্ছে, সি এর যে মানটা পাচ্ছি এটা হচ্ছে k2/b। তাহলে এখানে আবার সি পড়ে রয়েছে, আমি এই জায়গাটায় মানটা বসিয়ে দেবো, ওকে। তাহলে a ইজ ইকালস টু হচ্ছে k1 ইন্টু 1 বাই এই সি এর পরিবর্তে আমরা বসাচ্ছি k2/b। তাহলে পরের লাইনে বা দিয়ে লিখতে পাচ্ছি, এবার এটা বিটা উপরে চলে যাবে, তাহলে k1/k2 ইন্টু একটা b। এবার মনে রাখবে এই k1/k2 এটা কিন্তু এর ভিতরে কিন্তু ab নেই, সুতরাং এটাও কিন্তু একটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পারবো যে a প্রপোর্শনাল টু b, যেখানে k1/k2 ইজ ইকালস টু অশূন্য ভেদ ধ্রুবক বা জাস্ট এমনি ধ্রুবকও বলতে পারো, কারণ যেহেতু k1 k2 কেউ শূন্য না, তাহলে এই k1/k2 এটাও কিন্তু শূন্য হবে না, সুতরাং এটা কিন্তু আমরা প্রমাণিত করতে পারবো। এটাও কিন্তু আমাদের 2 নাম্বার দেওয়া হবে এতটুকু অঙ্ক করতে পারলে, ঠিক আছে। যেভাবে অঙ্ক করলে তোমাদের নাম্বারটা কাটা যাবে না এবং তোমরা পুরোপুরি নাম্বারটা পাবে, আমরা সেইভাবেই কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো আস্তে আস্তে ধরে ধরে করিয়ে দিচ্ছি। পুরো ক্লাসটা দেখো, প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করিয়ে দেবো। এবার হচ্ছে 4 দাগের অঙ্ক, চলে এসো 4 দাগ। 4 দাগ কি বলছে, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। আমি যদি এটাকে ফর্মুলা আকারে লিখি তাহলে আমার এরকম দাঁড়াবে সাইন স্কোয়ার আলফা তাকে ঘিরে দিয়ে কিউব, আর এটা হচ্ছে আমাদের cos স্কোয়ার আলফা তাকে ঘিরে দিয়ে কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। যদি তুমি মনে করো এখানে এক লাইনে করবে, এক লাইনে করে দেওয়া যায়। দেখো এর সঙ্গে এটা যদি সূত্র ফেলে করো তাও হবে, অথবা যদি তুমি মনে করো এখানে একটা 1 গুণ করে এটার মান আবার লিখবে সেটাও হয়। তো চলো আমি এমনি সূত্রই তোমাদেরকে ফেলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা a এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলো। তাহলে প্রথমে দাঁড়াচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা টোটালটাকে ঘিরে কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু সঙ্গে cos স্কোয়ার আলফা, সঙ্গে থাকবে a প্লাস b বলতে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। মনে রাখবে এই সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা কিন্তু 1 হয়ে যাবে, আর এই টার্মটা যেহেতু লেখা নেই আমরা এখানে প্লাস দিয়ে ওই টার্মটা লিখে দেবো, হলো। আচ্ছা খেয়াল করো সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মান 1, তাহলে 1 কে ঘিরে স্কোয়ার দেবো, সরি কিউব দেবো। আর এটা দেখো 3, এটার মান তো 1 হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে 3 সাইন স্কোয়ার আলফা
সঙ্গে কস স্কয়ার আলফা, আর এইখানে আসে +3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা। দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে, আর 1 এর কিউব মানে 1। তাহলে এই উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত? এর উত্তর হচ্ছে 1। ক্লিয়ার? চলো এবার আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা দেখব। আমরা পেজটাকে মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। এবার হচ্ছে আমাদের 5 নম্বর যে অঙ্কটা আছে, দেখো খেয়াল করো, আমি একদম তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। সবার প্রথমে এর ছবিটা লাগবে। বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। বলছে এদের কেন্দ্র 3টি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে সবার প্রথমে আমাদেরকে 3টে বৃত্ত আঁকতে হবে। আমি 3টো বৃত্ত আঁকার চেষ্টা করছি। প্রত্যেকটা বৃত্তরই কিন্তু ব্যাসার্ধ সেম। এর মনে করো এর কেন্দ্র এখানে, এটার এখানে, এটার এখানে, প্রত্যেকের কেন্দ্রগুলো জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি মনে করছি সেই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এবার আমাদের প্রত্যেকটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য জানি, মানে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও কিন্তু 3 সেন্টিমিটার। আবার এদিকে বি, যদি এখানে এই যে ছেদবিন্দু সহ এখান থেকে যদি ধরি আমি, তাহলে এটাও হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। তার মানে পুরোটা, মানে এ বি কত বলতো? তাহলে আমি কি বলতে পারি? অতএব এ বি হয়ে যাবে কিন্তু আমার কাছে 3 + 3 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এবারে তুমি বিসি বার করে দেখো, তাও সেই 6 সেন্টিমিটার আসছে। আর তুমি এসি বার করে দেখো, সেটাও কিন্তু 6 সেন্টিমিটারই আসছে। তার মানে বুঝতে হবে এই ত্রিভুজটা কিন্তু অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? অতএব ত্রিভুজ এ বি সি একটি বাহু ত্রিভুজ হলো। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে হবে, তার মানে এইখান থেকে লম্ব টেনে এর উপরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে হবে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা হবে, মনে রাখবে, √3/2 ইন্টু বাহু, এত একক। এটা হচ্ছে ফর্মুলা। এবার যেহেতু আমাদের এখানে √3/2 ইন্টু বাহু হচ্ছে 6, তাহলে এত 6 সেন্টিমিটার, তাহলে কাটলে হচ্ছে কত? 3। তার মানে আমি পুরো জিনিসটা বলতে পারছি না, এখান থেকে 3 থাকছে আর এখানে 3, তার মানে হচ্ছে 3√3 সেন্টিমিটার হচ্ছে এর উচ্চতা। অতএব যদি এটা ডি নাম দিতাম, তাহলে এডি, যেটা হচ্ছে এডি, বা এটাকে আমরা উচ্চতা এইচও দিয়ে লিখি, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটাই, সরি, 3√3 সেন্টিমিটার উচ্চতা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 5 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 6 দাগেরটা করব। এই পেজটাকে ক্লিন করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং তোমাদের এর পরে যদি তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই আমার এই চ্যানেলে ক্লাস 11 এবং 12 এই দুটো পার্টেরই কিন্তু আমরা ম্যাথ করিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় যে ম্যাথ করবে, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে ম্যাথগুলো হাতে ধরে শিখিয়ে দিই, বা এই চ্যানেলে শিখিয়ে দেবো। আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমাদের স্পেশাল ক্লাস আছে। স্পেশাল ক্লাসের জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, স্পেশালভাবে যদি ক্লাস করতে চাও, অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, এবারে আমাদেরকে বলছে একটি অর্ধগোলকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, তার সমগ্রতল এর ক্ষেত্রফল কত? এখন 6 নম্বর যে অঙ্কটা বলছে, 6 নম্বরের যে সলিউশনটা আমি দেখব, সবার প্রথমে আমাদেরকে একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। অর্ধগোলক, তাহলে দেখতে এরকম হবে অনেকটা।
মনে করো এই যে অর্ধগোলকটা আছে, এটার আমি ব্যাসার্ধ দৈর্ঘ্য জানি। এখান থেকে এইটুকু যদি এটা ও নাম দাও, আর এটা যদি এ নাম দাও, আর এটা যদি বি নাম দাও, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ বলে লিখি, অ্যাকচুয়ালি গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে ও এ দিতে পারো নাম, ইজ ইকালস টু হচ্ছে 7 সেন্টিমিটার। এখন সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? যেহেতু গোলকটা অর্ধগোলক, সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল হবে আমরা লিখতে পারি অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান এই পুরো গোলকের ক্ষেত্রফলের অর্ধেক। পুরো গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বাই 2, সঙ্গে এই নিচেই যে বৃত্ত আকারে থাকবে এটাও কিন্তু ধরতে হবে, যেহেতু নিরেট, ঠিক আছে, এখানে নিরেট বলে দিয়েছে, তাহলে নিচেরটাও কিন্তু হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান পাই আর স্কোয়ার। অবশ্যই ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবে বর্গ একক, বর্গ একক, মনে রাখবে এটাই কিন্তু আমাদের আর। তাহলে এই আর এর মানটা আমরা জাস্ট বসিয়ে দেবো, তার আগে একটু ক্যালকুলেশন করলে এখানে 2 হচ্ছে, তার মানে 3 হয়ে যাচ্ছে, 3 পাই আর স্কোয়ার, এইটা হচ্ছে 3 পাই এর মান হচ্ছে আমরা বসাতে পারি 22/7 ধরে নিতে পারি, আর মানে হচ্ছে 7 এর স্কোয়ার, বা স্কোয়ার না দিয়ে আমরা 7 গুণ 7 দিয়ে দিতে পারি, তাহলে একেবারে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 7 গুণ 7, একটার সাথে আমাদের কেটে যাচ্ছে, জাস্ট এইটাকে তোমরা গুণ করে দাও, গুণ করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। 3 এখানে 22 হচ্ছে 66, তার সঙ্গে একটা 7 গুণ করো। অবশ্যই বর্গ সেমি বা সেন্টিমিটার স্কোয়ারটা লিখবে, কারণ এটা একক লিখতেই হবে। 6 7 42 এর 2, হাতে থাকছে 4, 42 আর 4 হচ্ছে 46, তার মানে 462 সেন্টিমিটার হচ্ছে বর্গ সেমি হচ্ছে এখানকার উত্তর। ক্লিয়ার? তাহলে চলো এখানে আমরা যে কটা ছিল দাগ সেইগুলো কমপ্লিট করলাম। এর পরবর্তী যে দাগটা আমরা আবার পরের স্লাইডে গিয়ে করছি। দেখো এবার হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কটা, ভালো করে খেয়াল করো, 7 দাগের অঙ্ক সলিউশনটা করছি। হ্যাঁ, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত আমার দিয়ে দিয়েছে, √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? সবার প্রথমে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছবি তোমাকে আঁকতে হবে। ছবিটা আঁকি আগে। মনে করো একটা স্তম্ভ হচ্ছে এটা এ বি, আর এটা মনে করো সি নাম দিলাম। এখন স্তম্ভ হচ্ছে মনে করো এ বি, ধরি এ বি হলো স্তম্ভ এবং বিসি হলো ছায়ার দৈর্ঘ্য। ওকে, তাই যদি হয় তাহলে এখানে এই কোণটা তো 90 ডিগ্রি, আর এই কোণটাকে আমি থিটা ধরছি। অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকালস টু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এবং আমরা ধরছি যে অ্যাঙ্গেল বি সি এ, এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের, এই কোণটা হয়ে যাচ্ছে থিটা, আমরা ধরে নিলাম। এইটাই কিন্তু আমাদের সূর্যের উন্নতি কোণ হয়, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের দেওয়া রয়েছে উচ্চতা আর কার অনুপাত, এখানে ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা আমি জানি, তাহলে আমরা এখানে ফেলতে পারবো যে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, ট্যান অ্যাঙ্গেল
বি সি এ ইজ ইকালস টু লম্ব, লম্ব মানে এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে এ বি, তাহলে এ বি বাই ভূমি হচ্ছে বিসি হলো। এবারে তার মানে এখানে দাঁড়াচ্ছে ট্যান, এই কোণটা হচ্ছে থিটা আমি ধরে নিয়েছি, এই থিটার কোণটা বার করতে হবে, আর এইটা হচ্ছে আমাদের এবি, এবি বাই বিসি। এবার দেখো এবি মানে ছায়ার দৈর্ঘ্য আগে আসে আর উচ্চতা কিন্তু পরে আসে, এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, তার মানে এটা উল্টো হয়ে যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্য যেহেতু আগে তার মানে বিসিটা আগে আসে, তাহলে এটাকে উল্টে দিলে আমাদের হয়ে যাবে এই √3:1টাকে আমরা উল্টে দিয়ে লিখবো 1/√3, মানে এটার মানে কি √3/1, তো কিন্তু যেহেতু এটা ছায়ার দৈর্ঘ্য আগে আর আমার এখানে দেখো ছায়ার দৈর্ঘ্য নিচে আসে, তো এটাকে চেঞ্জ করতে হবে। তাই যদি হয় পরের লাইনে আমরা এখান থেকে লিখতে পারবো ট্যান থিটা, এটার মান হয়ে যাবে ট্যান অফ এই 1/√3 কার মান, ট্যানের হচ্ছে 30 ডিগ্রির মান, তাহলে অতএব দিয়ে বলতে পারবো থিটা ইজ ইকালস টু হচ্ছে 30 ডিগ্রি। অনেকে কি করে এইখানে ট্যান আর ট্যান দুটো কেটে দেয়, খবরদার ওইটা করা যাবে না, এখানে দুজনার এইভাবে ট্যান কোনোদিন কাটে না, ঠিক আছে, এটা জাস্ট তুমি এখান থেকে অতএব দিয়ে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব আমরা বলতে পারছি এখানে সূর্যের যে উন্নতি কোণ ছিল, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল। ওকে, চলো তাহলে আমরা এর পরবর্তী প্রশ্নে যাব, প্রত্যেকে এটা তোমরা খাতায় নোট ডাউন করে নিও। এবার হচ্ছে আমাদের 8 নম্বর দাগের প্রশ্নের 11 ডিগ্রি 15 মিনিট, এটাকে আমাদেরকে বলছে রেডিয়ানে প্রকাশ করো, ঠিক আছে। সবার প্রথমে আমরা এটাকে ভেঙে নেব, 11 ডিগ্রি প্লাস 15 মিনিট। এবার আমরা কি করব, 11 ডিগ্রি প্লাস 15 মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে এবার দেখো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, এখানে কাটলে হচ্ছে 1 আর নিচে হয়ে যাচ্ছে 4, তার মানে এখানে হচ্ছে 11 ডিগ্রি প্লাস 1/4 ডিগ্রি, টোটালটাকে আমি একটা একেবারে নিতে পারি যে 11 প্লাস এখানে 1/4, টোটালটাকে আমি একেবারে ডিগ্রি দিয়ে দিলাম হলো। এবার হচ্ছে আমাদের 4 × 44 একে 45, মানে হচ্ছে উপরে 45 নিচেই 4, মানে 45 ডিগ্রিকে 4 ভাগে করতে হবে, তার ভাগের 1 ভাগ। এখন এবার তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই জায়গাটা অনেকটা ক্লিয়ার করবে, হ্যাঁ, পাই রেডিয়ান, এই যে পায়ের মাথায় সি দিলাম মানে হচ্ছে পাই রেডিয়ান, এর মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তার মানে 1 ডিগ্রি মানে কি, 1 ডিগ্রি মানে হচ্ছে এই পাই সি, অবশ্যই এই পাই সি দেবে কারণ পাই সিটাকে রেডিয়ান দিয়ে বোঝায়, এটা মানে হচ্ছে 180। এবার আমাদের তো বার করতে হবে এই 45 বাই এখানে নিচে রয়েছে 4, তার মানে এখানে আমাদেরকে 45 ডিগ্রিকে 4 ভাগ করে এখানে আমাদেরকে সেটা বার করতে হবে, অর্থাৎ পাই সি বাই 180 ইনটু আমরা দুই পাশে 45 ডিগ্রি, এটা আমরা গুণ করে দিলাম, জাস্ট এখানে ডিগ্রি দিতেও পারো নাও পারো, ওরা না দিলেই ভালো হয়। চলো এখান থেকে 45, এবার এইটা তোমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, যদি এই 45 দিয়ে তুমি এটাকে কাটো তাহলে হবে 4, তার মানে উপরে হচ্ছে পাই সি আর নিচে হয়ে যাচ্ছে 4 4 16, কোনো এখানে দেখবে তোমাদের বইতে কিন্তু এটাকে পাই সি না লিখে এটাকে জাস্ট পাই বাই 16 লিখেছে, কোনো অসুবিধা নেই, মনে রাখবে এটাই লেখা হয়, কিন্তু পাই সি মানে হচ্ছে পাই রেডিয়ান, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। কোনো কোনো বইতে দেখবে পাই সি বাই 16 দিচ্ছে, আবার কোনো কোনো জায়গায় পাই বাই 16 দিচ্ছে, মনে রাখবে এই পাই এইভাবে আর এইভাবে দেওয়ার মানেটা হচ্ছে এই সি দেওয়ার মানে হচ্ছে পাই রেডিয়ান, আর এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি পায়ের যে মান সেটা হচ্ছে 22/7। যেহেতু আমরা এখানে এই অঙ্কগুলো ত্রিকোণমিতির অঙ্কগুলো যখন আমরা করছি তখন কিন্তু আমরা সব রেডিয়ানেই প্রকাশ করছি, সুতরাং ওই জন্য আমরা পাই সি আর পাই দুজনকে যে কোনো একটা লিখলেই হয়, সুতরাং তুমি পাইও লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে এই দাগের প্রশ্নটা হলো। চলো আমরা পরবর্তী দাগে যাব, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের যে সমস্ত চ্যাপ্টারের বা তোমাদের পেজের টেস্ট পেপারে যে সমস্ত পেজের অঙ্কগুলো প্রবলেম হচ্ছে সেইগুলো পেজগুলো ধরে ধরে আমাকে একটু কমেন্ট করে জানাবে, একদম পুরো যে টেস্ট পেপারের প্রবলেম হবে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার ধরে নাম, টেস্ট পেপারের নাম সহ লিখবে, লিখে আমাকে কমেন্ট বক্সে জানাও,
আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে, যেটা বলবে সেটাই করিয়ে দেবো। এবার আমরা 9 দাগের অঙ্ক করব। এই 9 দাগের অঙ্ক কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আগে থেকে বলে রাখছি, কারণ এটা দেখবে তোমাদের প্রায় টেস্ট পেপারে কিন্তু আসে এটা। তো বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1 এবং একটা তথ্য দিয়েছে, আরও একটা তথ্য দিয়েছে, বলছে কে এর মান কত। তার মানে এর ভিতরে কে রয়েছে, এই কে এর মানটা আমাদের জানতে চাইছে। এই টাইপসের অঙ্ক একটা মাধ্যমিকে আসবে, ধরে নিতে পারো, আসতে পারে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদেরকে যেটা দেওয়া রয়েছে, আমি এখন করছি তোমার 9 দাগের অঙ্কটা, তাই তো। 9 দাগে কি বলছে, এর সলিউশনটা ভালো করে দেখো, এটা খুব মজার অঙ্ক, খুব ভালো লাগে। এখানে হচ্ছে সামেশন, এদেরকে সামেশন বলা হয়। এফআই এক্সআই এর মান দেওয়া রয়েছে 132 প্লাস 5k। সামেশন এফআই এক্সআই দেওয়া রয়েছে। এবারে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সামেশন এফআই। আরেকটা দেওয়া রয়েছে সামেশন এফআই, এটার মান হচ্ছে 20। তাহলে কে এর মান বার করতে হবে। আরেকটা কি দেওয়া রয়েছে জানো, এই একটি পরিসংখ্যা বিভাজনের গড় মানে হচ্ছে, এটা দেওয়া রয়েছে এক্স বার, ঠিক আছে, গড় এইটা মানে হচ্ছে এক্স বার, এইটা হচ্ছে 8.1। এবারে এই এক্স বারের মানে আসে, এই এক্স বার মানেই হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই, এইটা মানেই কিন্তু এক্স বার। তাহলে এটা 8.1 মানে আমরা লিখতে পারি 81/10। এবার দেখো তুমি উপরের মানটা পেয়ে যাচ্ছ কোথায়, এই জায়গায় আসে, আর নিচের মানটা কোথায় পাচ্ছ, এখানে আসে। তাহলে তুমি এখান থেকে ফ্রেশ করে লেখো, পরের লাইন আমরা বাদ দিয়ে এই পাশে লিখছি। সামেশন এফআই এক্সআই মানে কত বলো তো, 132 প্লাস 5k ডিভাইডেড বাই হচ্ছে 20 ইজ ইকালস টু 81 ডিভাইডেড বাই 10। এই 10টা দিয়ে 20 কেটে দাও, 2 হয়ে যাচ্ছে। 2 দিয়ে 81কে গুণ করে দাও, তাহলে হচ্ছে 132 প্লাস 5k, ওই পাশে চলে যাচ্ছে 162। এর দুপাশে বিয়োগটা করতে হবে, তার মানে 5k ইজ ইকালস টু হচ্ছে 162 থেকে 132 বিয়োগ, তার মানে হচ্ছে 5k এর মান হচ্ছে, বিয়োগ করলে কত আসছে 30। তার মানে k এর মান কত 6। তাহলে অতএব আমি বলতে পারি k এর যে মান সেটা হবে 6। অতএব নির্ণয় k এর মান হবে 6। এইটুকু অঙ্ক যদি তোমরা ঠিকঠাকভাবে করে আসতে পারো, তোমরা 2 নম্বর পেয়ে যাবে। পরের অঙ্কটাও সহজ, চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই পরের অঙ্কটা কিভাবে করতে হবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা নোট ডাউন করে নাও খাতাতে। দেখো পরের 10 নম্বর যে অঙ্কটা দেখে নাও, এখানে বলছে a প্লাস বি ইস টু রুট আন্ডার এ বি, এইটার মান দেওয়া রয়েছে 2:1। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি বাই রুট আন্ডার এ বি ইজ ইকালস টু 2/1, ঠিক আছে। এইবারে আমরা যদি এই অবস্থাতে এরকমভাবে রাখি, রেখে দুই পাশে যদি বর্গ করে নিই, যদি আমরা বর্গ করি তাহলে উপরে হবে a প্লাস বি, তাকে ঘিরে দিয়ে a স্কোয়ার হয়ে যাবে, আর নিচেই হয়ে যাবে রুট উড়ে গিয়ে এ বি, আর এই পাশে হয়ে যাবে 4, নিচে হয়ে যাবে 1। কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে হচ্ছে এদিকে a প্লাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, ওদিকে হচ্ছে 4ab। এক পাশে নিয়ে আসো, চলে এসো পরের লাইনে, এখানে বাদ দিয়ে করছি a প্লাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 4ab, এইটার মান হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি এটা ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, ওকে, ইজ ইকালস টু 0। তাহলে এটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তার স্কোয়ার ইকালস টু যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি এটাই হচ্ছে 0। তাহলে অতএব a ইজ ইকালস টু বি। তাহলে আমাদের বার করতে বলছে কি, একটু দেখে নেবো, a ইজ টু বি। তাহলে a ইজ টু বি মানে আমরা এর নিচে b কে পাঠিয়ে দেবো, তার মানে a বাই বি হবে, ওদিকে কিছু নেই মানে 1। তাহলে 1/1 অর্থাৎ হয়ে যাবে 1:1। তার মানে a ইজ টু বি হয়ে যাবে আমাদের 1:1। ক্লিয়ার? সহজ একদম অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্কই তোমরা কিন্তু করতে পারবে। এবার হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা কি করব, বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের পরিমাণ আমাদের কিন্তু দেওয়া রয়েছে। বলছে প্রথম ও তৃতীয় কোণের মান কত। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তার পরপর 3টি কোণের মান আমার জানা, ঠিক আছে। যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তার পরপর 3টে কোণের মান জানা থাকে, আমি যদি একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, মনে করো বৃত্তস্থ চতুর্ভুজটা এরকম দেখতে, মনে করো এই কোণটা হচ্ছে প্রথমে, আমি ধরে নিচ্ছি কোণগুলো, হ্যাঁ, যেহেতু অনুপাত আছে 1:2:3, তো এটাকে ধরে নিচ্ছি x
2x ইস টু 3x। তাহলে প্রথম কোণটা হচ্ছে x, তাহলে পরের কোণটা হচ্ছে কত? পরের কোণটা হচ্ছে 2x, আর এই কোণটা হয়ে যাচ্ছে কত বলো তো? 3x। আর এইটা আমরা কিন্তু জানি না, রাইট? এইটা কিন্তু আমরা জানি না। এবার আমাদের যেহেতু এখানে বলছে প্রথম ও তৃতীয় কোণের মান কত, প্রথম ও তৃতীয় কোণের মানটা বার করতে হবে। কিন্তু যেহেতু আমরা চারটে কোণের সমষ্টি জানি কত? 180। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সেই 4 নম্বর কোণটা কিন্তু জানি না। এখানে করতে হবে কি, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা উপপাদ্য ছিল তোমাদের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তার মানে আমি যদি এখানে নামকরণ করি এ, এটা বি, এটা সি, এটা ডি যদি নাম দিই, তার মানে এখানে বলতে পারবো এই অ্যাঙ্গেল বি কোণ প্লাস অ্যাঙ্গেল ডি কোণ এই দুজনের যোগ করলেই 180 আসবে। ওকে, তার মানে এখান থেকে আমি পরের লাইনে বলতে পারবো বি কোণ মানে কত বলো তো? 3x, আর ডি কোণ মানে x, এইটাই 180 এর সঙ্গে সমান হবে। তার মানে এখান থেকে আমি ইজিলি বলতে পারছি 4x এর মান হয়ে যাচ্ছে 180, খুব সহজ। তার মানে x এর যে মানটা পাবো 180 কে এটা ভাগ করলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে x এর যদি মান 45 হয়, তাহলে আমাদের বার করতে বলছে প্রথম ও তৃতীয় কোণের মান কত। তাহলে প্রথম কোণটা কত? x নিজেই, এই যে এটা কত হয়ে যাচ্ছে? 45 হয়ে যাচ্ছে, 45। আর তৃতীয় কোণ মানে কত? এইটা, তাহলে এটা 3 দিয়ে 45 কে গুণ করো, 135। তাহলে তৃতীয় কোণ বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? যদি তোমাদেরকে প্রশ্ন করতো চতুর্থ কোণটা কত, তাহলে কত উত্তর দিতে? তোমরা একটু প্রত্যেকে আনসার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, যদি চতুর্থ কোণটা বার করতে দিত তখন তোমরা কত উত্তর করতে, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তো? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলছে? 12 নম্বর অঙ্কটা। এবং আজকে আমরা এই ক্লাসটাতে এই কটা অঙ্কই করব, এবং এর পরের দাগগুলো আমরা কিন্তু পরপর ক্লাস করিয়ে দেবো। তোমরা ক্লাস পরপর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে দাও, তাহলে আমরা পরবর্তী ক্লাস যখনই দেবো তখনই তোমাদের সামনে চলে যাবে। বলছে দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাদের আয়তনের অনুপাত কত? তার মানে দুটো গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত জানি। আমি যদি ধরি যে, একটু ধরে করতে হবে যেহেতু 2 নাম্বার দেবে, তো এখন ধরে করতে হবে। ধরি যে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, অনুপাত হচ্ছে, বা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত না বলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলি, হ্যাঁ, তাই সবচেয়ে ভালো হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত না দিয়ে জাস্ট ব্যাসার্ধের দৈর্ঘ্য বলি। ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে, মনে করো R1 ও R2 একক। এই একক যে আমি লিখলাম না, এটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, এর জন্য নাম্বার কাটা যেতে পারে। যারা ম্যাথে 100 পায় তারা কিন্তু এই এককটা যদি গন্ডগোল করে তাদের কিন্তু নাম্বারটা কিন্তু কেটে নেওয়া হবে, এটা কিন্তু খেয়াল রেখো। ওই জন্য খুব সাবধান, এককটা লিখতেই হবে। তার মানে কি, অতএব দুটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত জানি, ব্যাসার্ধ দৈর্ঘ্য জানি, তাহলে আমরা বলতে পারি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত হবে বলতো? একটা হবে 4 পাই আর স্কয়ার R1 স্কয়ার, আর একটা হবে 4 পাই R2 স্কয়ার। অবশ্যই লিখতে হবে বর্গ একক, এই কথা কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, কি বলতে পারি যে 4 পাই R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার, এইটা হচ্ছে 1:4 এর সঙ্গে সমান। দেখো আমরা কিন্তু এটা শর্টকাট ভাবে যেই সেই করে ফেলতে পারি, কিন্তু আমরা এইভাবে না করে, যেহেতু 2 নাম্বার দেওয়া হবে ওই জন্য আমাদের কিন্তু এইভাবে ধরে ধরে করতে হবে। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পাচ্ছি যে 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার ইজ ইকুয়ালস টু 1/4। দেখো 4 পাই কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি ওপরে R1/R2, টোটালটাকে একটা ঘিরে স্কয়ার দেবো সমান 1/4। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পাচ্ছি যে R1/R2 এই মানটা হয়ে যাবে √1/4। মনে রাখবে এখানে প্লাস মাইনাস দিতে হবে না, কারণ আমরা পরিমিতির কাজ সবসময় প্লাস নিয়েই করি। তার মানে 1/2, তাহলে R1/R2 মান হচ্ছে 1/2। এবার আমাদেরকে বার করতে হবে আয়তনের অনুপাত।
ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত কি হয়, এটাকে আমরা যদি লিখি, আয়তনের অনুপাত হচ্ছে আমাদের, অতএব গোলকের আয়তনের অনুপাত আয়তন অনুপাত হবে কি বলতো, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এখানে r1 ইস টু 4/3 পাই r2 তার কিউব, যেহেতু এখানে একক লিখছি না কারণ অনুপাত দিয়েছি তাই। ঠিক আছে, এবার দেখো 4/3 পাই দুজনারই সেম, কেটে যাচ্ছে, তার মানে আমি এটাকে বলতে পারি যে r1/r2 তাকে ঘিরে দিয়ে কিউব। এখানে কেন একক দিচ্ছি না, কারণ দুজনারই একক কেটে যাবে, তার মানে এটা পাবো আমি 1/2 তাকে ঘিরে দিয়ে কিউব। তাহলে 1 কে কিউব করলে কত হবে 1, আর 2 কে কিউব করলে হবে 8, তাহলে 1:8 কিন্তু আমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও, এবং এর পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো আছে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরপর করব, এবং এর আগেও কিন্তু আমরা টেস্ট পেপার যেগুলো করে দিয়েছি বা বিভিন্ন ম্যাথের সাজেশন কিন্তু আমরা ক্লাসগুলো করে দিয়েছি, তোমরা এর পিছনে বা আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো একবার দেখে আসো। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে ম্যাথ জিবি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এর পরবর্তী ক্লাসে যখন তোমরা উঠবে ক্লাস 11 এবং ক্লাস 12-এ যখন পড়বে তার জন্য কিন্তু ম্যাথ কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে থাকি। মনে রাখবে আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস 7, 8, 9, 10 এবং সঙ্গে 11 এবং 12 প্রত্যেকটা পার্টের ম্যাথ কিন্তু আমরা পরপর এই ক্লাসে আমি আলোচনা করি। ঠিক আছে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও, ক্লাসটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে দিও, এবং তোমরা একটা লাইক করে দাও, আর তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। ঠিক আছে, পেজ নাম্বার ধরে জানাও, আমি তোমাদেরকে একদম সঠিকভাবে করে দেবো। ঠিক আছে, যেটা তোমাদের নাম্বার তুলতে সুবিধা হবে, যাতে নাম্বার না কাটা যায়। ঠিক আছে, যাতে নাম্বার না কাটা যায় এইভাবে তোমরা সুন্দর করে খাতায় সাজিয়ে গুছিয়ে করে নাও। ঠিক আছে, যেহেতু সময়টা কম একটু দেখে যাও, তাহলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। এই টেস্ট পেপারটা বিশেষ করে পর্ষদের টেস্ট পেপারটা আমরা এখন এই ক্লাস পরপর এখন ক্লাস করব পর্ষদের টেস্ট পেপারটা দিয়ে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমাদের কিন্তু আমরা স্পেশালভাবে তোমাদেরকে টিউশন পড়াই, তার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, ম্যাথ ক্লাসের জন্য স্পেশালভাবে টিউশন পড়তে চাইলে বিশেষ করে ক্লাস 11 এবং ক্লাস 12 তার জন্য কিন্তু আমরা ম্যাথ ক্লাস করি, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ক্লাস 11 এবং 12-এ নতুন করে যদি ম্যাথ শিখতে চাও ম্যাথটাকে ধরে ধরে করাবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।